বেকিং পাউডার ও বেকিং সোডা ছাড়াও কেক খুব সফট, নরম, তুলতুলে এবং স্পঞ্জি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে অল্প পরিমাণের উপকরণ দিয়ে বেকিং পাউডার এবং সোডা ছাড়াই এত সুন্দর স্পঞ্জি একটি কেক বানিয়েছি। আমার রেসিপি A to Z ফলো করলে আপনাদের কেকের বেসটাও কিন্তু এমন স্পঞ্জি হবে। চলুন শুরু করা যাক। আমি হাফ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। হাফ কাপ প্লাস হাফ কাপ 2 কাপ পরিমাণ ময়দা আমি এখানে দিয়েছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম ডানো। ভালো করে চেলে নিচ্ছি। আমি তীর ব্র্যান্ডের ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্যান্য কোনো ব্র্যান্ডের ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু তীর ব্র্যান্ডের ময়দা ব্যবহার করলে কেকের বেসটা খুব বেশি ভালো এবং স্পঞ্জি হয়। একটি স্প্যাচুলার মাধ্যমে আমি পুরো মিশ্রণটিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে করে ডানো এবং ময়দার মিশ্রণটা ভালো করে মিক্স হয়ে যাবে। এখন দিয়ে নিচ্ছি ডিম। আমি এখানে 5টা ডিম ব্যবহার করেছি। আপনারা সাইজে ছোট হলে ডিম 4টা ব্যবহার করবেন এবং সাইজে ছোট হলে ডিম 5টা ব্যবহার করবেন এবং বড় হলে ডিম 4টা ব্যবহার করবেন। আমি এখানে 5টা ডিম ব্যবহার করেছি, যেহেতু ডিমের পরিমাণটা সাইজটা একটু ছোট ছিল। সবসময় চেষ্টা করবেন ডিমটা আলাদা আলাদা একবার একবার করে ভেঙে তারপরে মিশ্রণটাকে আলাদা করে নিতে। এতে করে অনেক সময় দেখা যায় কি ডিম নষ্ট থাকে। একটি ভালো ডিম আপনি ভেঙে ফেলার পর ওইটার উপর আরেকটা ডিম যখন ভাঙতে যাবেন দেখা যাবে ওই ডিমটা নষ্ট পড়ে গিয়েছে এবং একটি ডিমের কারণে বাকি ডিমগুলোও কিন্তু নষ্ট হতে পারে। তাই আলাদা আলাদা করে ডিম ভাঙবেন এবং বাটিতে নেওয়ার চেষ্টা করবেন। আমি ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি সাদা অংশ থেকে। এভাবে আলাদা করে স্পঞ্জ তৈরি করলে, ডিমের ফোম তৈরি করলে কেকের যে বেসটা হয় ওইটি খুব স্পঞ্জ এবং ফ্লাফি হয়। কেক বানানোটা একটি ধৈর্যের ব্যাপার। আপনারা ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ আমার রেসিপিটি ফলো করলে কিন্তু আপনাদের কেকের বেসটাও খুব সুন্দর স্পঞ্জি হবে। আমি বারবার করে বলছি, ডিমের সাইজ যদি বড় হয় অবশ্যই 4টা ব্যবহার করবেন এবং ছোট হলে 5টা ব্যবহার করবেন। এতে আপনাদের পরিমাণটা বড় বড় হবে। এখন আমি একটি বিটারের সাহায্যে মিশ্রণটিকে বিট করে নিব। আমি আগে থেকে চিনি এবং ভ্যানিলার এসেন্সটা নিয়ে রেখেছি। আমি এখানে চিনি ব্যবহার করেছি 1/3 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে বিট করার চেষ্টা করবেন। এতে করে আপনার চিনির মিশ্রণটা ভালো করে মিক্স হয়ে যাবে। সব চিনি একসাথে মিক্স করলে অনেক সময় দেখা যায় চিনিটা তাড়াতাড়ি আপনার পানি ছেড়ে দেয় এবং চিনির দানা ভাবটা থেকে যায়, চিনি মিক্স হয় না। তাই অল্প অল্প করে চিনি দেওয়া শুরু করলে আপনার ডিমের যে ফোমটা হয়, সাদা অংশের যে ফোমটা হয় ওটা খুব সুন্দর ফ্লাফিভাবে হতে থাকে। ভালো করে আমি মিক্স করছি। আমি কিন্তু ভিডিওটা একটু স্পিড করে বাড়িয়ে দিয়েছি, কারণ এতে করে যদি আমি পুরো ভিডিওটাই দেখাতে যাই আমার ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। আপনারা ধৈর্য সহকারে আস্তে আস্তে করে এক অ্যাঙ্গেলে ঘোরাতে থাকবেন এবং মিশ্রণটা মিক্স করতে থাকবেন। একটি স্প্যাচুলার সাহায্যে আমি ডিমের ফোমটাকে এক পাশ করে আলাদা করে নিচ্ছি। এতে আমার স্পঞ্জ যেটা এটা ভালো করে হবে, ফোমটা ভালো করে হবে। আর আশেপাশে কোনো চিনির দানা থাকলে ওই চিনিটা মাঝখানে চলে আসবে এবং
চিনিটা ভালো করে গলে যাবে। আমি চেক করে নিচ্ছি চিনির কোনো দানা ভাব আছে কিনা, কারণ চিনির দানা ভাব থাকলে কিন্তু আপনার কেকটা খাওয়ার সময় মুখে চিনির দানা পড়বে, অথবা কেকটা যখন হবে তখন কেকে একটা ভেজা ভেজা ভাব থেকে যাবে। আমার কেকের মিশ্রণটি হয়ে গেছে, যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফোমটা হয়েছে একদম, মানে বিটার থেকে ক্রিমের যে ফোমটা হয়েছে, ফোমটা পড়ছে না, তার মানে আমার ফোমটা রেডি হয়ে গিয়েছে। এরকম ফোম হলে বুঝতে পারবেন আপনাদের ক্রিমের ফোমটা খুব ভালোভাবে হয়েছে। এখন আমি এখানে ডিমের কুসুমগুলো একটু একটু করে দিব এবং মিক্স করতে থাকবো। একসাথে ডিমের কুসুম দিবেন না, আলাদা আলাদা করে দিবেন, এতে মিশ্রণটা ভালো হবে। আর ডিমের কুসুম দেওয়ার পর কিন্তু মিশ্রণটা আর অনেক বেশি বিট করা যাবে না, হালকা 1 মিনিটের মতো বিট করবেন। অতিরিক্ত ওভার বিট করে ফেললে কিন্তু আমাদের মিশ্রণটা বসে যাবে। আমি বিট করে নিচ্ছি এবং পুরো মিশ্রণটা এক পাশ করে বিটারের মাঝখানে এনে দিচ্ছি, যাতে করে সবকিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন আমি দিব তেল। আমি 1/4 কাপ পরিমাণ তেল এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই সব সময় তেল স্পঞ্জ হওয়ার অর্থাৎ ফোম ভালো করে বিট হয়ে যাওয়ার পরে ব্যবহার করবেন। তেল এবং এসেন্স এই দুইটা জিনিস একদম বিট হওয়ার একদম সব কিছু কাজ শেষ হওয়ার পরে ব্যবহার করবেন। অনেকে কি করে আলসেমি করে একদম বিট করার প্রথমেই, অর্থাৎ ডিমের ফোমটা বিট করার প্রথমেই মিক্স করে ফেলে, এতে করে ওই যে তেলের কারণে পানি ছেড়ে দেয় এবং আমাদের ডিমের ফোমটা হতে চায় না। তাই সব সময় ফোম হয়ে যাওয়ার পরে তেল এবং ভ্যানিলা এসেন্সটা মিক্স করবেন। তো আমি এখানে তেল আর ভ্যানিলা এসেন্স মিক্স করার পরে ক্রিমটা ভালো করে করে নিয়েছি। এখন আমি একটু একটু করে চালনির সাহায্যে আমার শুকনা মিশ্রণটাকে আবার ছেঁকে ছেঁকে দিচ্ছি। সবসময় চেষ্টা করবেন যে মিশ্রণটাকে 2বার করে ছাকার জন্য। আমি প্রথমে কিন্তু আপনাদেরকে একবার ছেঁকে দেখিয়েছি এবং এখন মিশ্রণের সময় আমি একটু একটু করে মিশ্রণটা ছেঁকে নিচ্ছি এবং এক অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা মিক্স করে নিচ্ছি। অবশ্যই আস্তে আস্তে করে মিশ্রণটা মিক্স করার চেষ্টা করবেন। আমি ভিডিও অনেক বেশি লেন্থ বেড়ে যাওয়ার কারণে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, তাই দেখা যাচ্ছে কি আমি অনেক বেশি বেশি জোরে জোরে মিক্স করছি এমন দেখা যাচ্ছে, কিন্তু তা না, আমি খুব আস্তে আস্তে মিক্স করছি। এভাবে মিক্স করার পরেও অনেক সময় একটু দানা একটু গুঁড়ি থেকে যায়, তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে আস্তে ধীরে শুকনো উপকরণগুলো মিক্স করার জন্য। আমি কিন্তু ভাগ ভাগ করে সব শুকনো উপকরণ আস্তে আস্তে মিক্স করছি, একসাথে কিন্তু সব মিক্স করতে যাবেন না, তাহলে কিন্তু কেকের মিশ্রণটা নষ্ট হয়ে যাবে এবং তাড়াতাড়ি মিক্স করলে মিশ্রণটা বসে যাবে, ফোমটা নষ্ট হয়ে যাবে। আমি সময়টা বেশি লাগবে বিধায় স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। এই মিশ্রণে 2 টেবিল চামচ পরিমাণ তরল দুধ মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে 2 টেবিল চামচ পরিমাণ ডানুর সাথে সামান্য একটু পানি মিক্স করে সেটিকে জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে এনে তারপর পানিটা মিক্স করতে পারেন, অর্থাৎ তরল দুধটা মিক্স করতে পারেন। এতে করে আপনার কেকের সফটনেস আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আর যদি কেউ তরল দুধ দেওয়ার সময় না থাকে তাহলে নর্মাল পানি 2 টেবিল চামচ পরিমাণ মিক্স করলেই হয়ে যাবে। আমি এখন একটি কেকের মোল্ড নিয়ে নিচ্ছি। এই মোল্ডটিকে আমি বেকিং পেপার বিছিয়ে তারপরে মিশ্রণটা ঢেলে দিব। বেকিং পেপারটি আমি একটি মোল্ডের সাহায্যে শেপ করে কেটে নিব প্রথমে। সবসময় এইভাবে করে থাকি, এতে করে আপনার বেকিং পেপারের শেপটা মোল্ড অনুযায়ী বরাবর বসে যায়। সবসময় চেষ্টা করবেন বেকিং পেপার ব্যবহার করার জন্য। আর যাদের বেকিং পেপার থাকবে না তারা নর্মাল কাগজও ব্যবহার করতে পারেন। এতে করে কেকটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে
এখন সেখানে তেল মিক্স করে নিচ্ছি, সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে বেকিং পেপারটি বিছিয়ে দিব। তেলটা সবসময় নিচে ব্রাশ করবেন, আশেপাশে মানে মোল্ডের আশেপাশে ব্যবহার না করাই ভালো, এতে করে কেক বসে যায়। এখন আমি মিশ্রণটা ভালোভাবে ঢেলে নিচ্ছি। একটি কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যাতে করে কোনো ছিদ্র বা বাবলস না থাকে। আমি একটি পাতিলকে চুলাতে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি এবং সেখানে একটি স্ট্যান্ড বসিয়ে আমি কেকের মিশ্রণটা বসিয়ে দিয়েছি। উপরে একটি বড় ভারী কিছু দিব যাতে বাতাস বাইরে বের হয়ে না যায়। চুলার আগুন মাঝারি আঁচে দিচ্ছি। 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার কেকটি কত সুন্দর সফট এবং স্পঞ্জি হয়েছে। আমি কেকটা হয়েছে কিনা তা আগে থেকেই চেক করে ফেলেছি, তারপরও আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেটা দেখাতে ভুলে গিয়েছিলাম আবার দেখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, কোনো প্রকার কিছু নেই, একদম পরিষ্কার হয়ে এসেছে। কেকের মিশ্রণটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে তারপরেই আমি এখন কেকের বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে পেপারটি উঠে এসেছে, একদম ক্লিনভাবে উঠে এসেছে। কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে আমার এই কেকটা, আপনারা জাস্ট দেখুন। অনেক সফট এবং স্পঞ্জি। কেকের মাঝখানে যে সাদা সাদা গুঁড়িটা দেখছেন, ওই যে আমি আপনাদেরকে বলেছি ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স না করলে অনেক সময় আটার গুঁড়িটা মানে দলা ভাবটা একটু থেকে যায়, এতে করে ছোটোখাটো হালকা একটু আটার গুঁড়ি মানে কেকের মাঝে রয়ে যায়। আমার ক্ষেত্রেও সেম ওরকম হয়েছে। আসলে ভিডিও করার সময় কিছু একটা মিস্টেক হয়ে গেলে এমনই হয়। এই যে দেখুন, এই আটার গুঁড়িটা হালকা পাতলা থেকে গেছে, তাতে কোনো সমস্যা নেই, জাস্ট আঙ্গুল দিয়ে এভাবে উঠিয়ে নেবেন, হয়ে যাবে। এরকম মাঝে মাঝে হয়, মানে অনেক মিক্স করার পরও আটার গুঁড়ি একটু হালকা পাতলা ছোটোখাটো একটু দলা ভাবটা থেকে যায়, যা কেক খাওয়ার পর উপর থেকে হালকা হালকা হাত দিয়ে তুলে ফেললে হয়ে যাবে, এতে চিন্তার কোনো বিষয় নয়। এখন কেকটা দেখুন আপনারা, আলহামদুলিল্লাহ আমার কেক এত সফট, নরম, স্পঞ্জি এবং তুলতুলে ফ্লাফি হয়েছে, আমি একদম বটে ফেলতে পারছি এমন একটি অবস্থা। এভাবে করে A to Z রেসিপি ফলো করে বানালে কিন্তু আপনাদের কেকটা খুব সফট স্পঞ্জি হবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, আমি এই কেকের ক্রিমটি কিভাবে তৈরি করেছি এবং কেকটি কিভাবে ডিজাইন করেছি তা দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে সেকেন্ড ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।